হাই বন্ধুরা, আজকে আমরা WBHA মাধ্যমিক মক টেস্ট পেপারে 2021-এর কিছু প্রশ্ন আলোচনা করব এবং সেটা টপিক হবে লাইফ সায়েন্সের আমরা যদি প্রথম টপিক দেখি তাহলে ফার্স্ট যে কোশ্চেন মডেল সেটটা রয়েছে সেটার সম্বন্ধে আমরা প্রথম ক বিভাগগুলিকে প্রথমে আলোচনা করব। তো দেখা যাক প্রথম প্রশ্ন কী নেওয়া হয়েছে। টপিক ও ন্যস্টিক চলনের ক্ষেত্রে নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? চারটা অপশন দেওয়া হয়েছে, এখানের মধ্যে কোনটা এই দুটো চলনের ক্ষেত্রে সঠিক নয় সেটা আমাদেরকে এখানে থেকে খুঁজে বার করে নিতে হবে। 1 নম্বর বলেছে উভয় উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। অবশ্যই দুটোই উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ যদি উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে চলন ঘটবে না। 2 নম্বর হচ্ছে উভয় ক্ষেত্রে অক্সিন এবং হরমোনের প্রভাব আছে। আমরা যদি 2 নম্বরটা দেখি তাহলে উভয় ক্ষেত্রে অক্সিন এবং হরমোনের প্রভাব যেটা বলেছে সেটা একটি ভুল অংশ এবং এটাই হবে সঠিক উত্তর এই ক্ষেত্রে। কারণ এক্ষেত্রে দেখা যায়, আমরা জানি যে ট্রপিক চলন শুধুমাত্র অক্সিন হরমোনের প্রভাব, ট্রপিক চলনে শুধুমাত্র অক্সিন হরমোনের প্রভাব রয়েছে। সেটা কোন কোন চলন? সেটা ছিল ট্রপিকের মধ্যে ছিল একটার নাম ছিল জিওট্রপিক আর একটা হচ্ছে কি ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে, কিন্তু ন্যস্টিক চলনের ক্ষেত্রে কোনো রকম কোনো হরমোনের প্রভাব ছিল না। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা চেয়েছিল সেটা হচ্ছে চলনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়, সেটা অ্যাকচুয়াল উত্তর হবে কোনটা? দ্বিতীয়টি। এক্ষেত্রে আমরা যদি গ আর ঘ বিভাগ দেখি তাহলে দেখতে পাবো উভয় দেহ উদ্ভিদ দেহে দেখা যায়। তো অবশ্যই এই দুটো উদ্ভিদ দেহে দেখা যায়, কারণ চলন শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায়। ঘ বিভাগের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি উভয় ক্ষেত্রে আলোর প্রভাব রয়েছে, অবশ্যই রয়েছে। আমরা জানি যে ট্রপিকের ক্ষেত্রে ফোটোট্রপিক হয়, আবার ন্যস্টিকের ক্ষেত্রেও কিন্তু ফোটোট্রপিক হয়। তাহলে তিনটাই হচ্ছে সঠিক, কিন্তু খ নম্বর বিভাগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডিসপুট রয়েছে, তাহলে এটাই হচ্ছে ভুল এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাজটির সঙ্গে সাইটোকাইনিন যুক্ত নয়? সাইটোকাইনিন কোন কাজটির সঙ্গে যুক্ত নয়? আমরা যদি লক্ষ্য করি ক বিভাগ ক অংশের প্রশ্নের উত্তরটি সেটা হচ্ছে কি পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন বিলম্বিত করা কিন্তু সাইটোকাইনেরই কাজ একটি। কারণ আমরা যদি সাইটোকাইনিনের ভূমিকার মধ্যে পড়ি তাহলে দেখবো ওখানে একটা পয়েন্ট রয়েছে পত্রমোচন বিলম্বিতকরণ, অর্থাৎ পত্রমোচন, পাতা যে বা কোনো গাছ যে একটা নির্দিষ্ট সময়ে পাতাকে ঝরিয়ে দেয়, সেই নির্দিষ্ট সময়ের পাতা ঝরানোর সময়টাকে আমরা কি কিছুটা বাড়িয়ে নিতে পারি। কার সাহায্যে? সাইটোকাইনিনের সাহায্যে। এবং যার ফলে গাছটির মধ্যে ক্লোরোফিলের পরিমাণটা সঠিক থাকে এবং গাছটি অনেক দিন পর্যন্ত চিরসবুজ দেখতে পাওয়া যায়। তাহলে এটা পয়েন্ট হচ্ছে না, কারণ আমাদের এখানে প্রশ্নটা চেয়েছে কোনটি সাইটোকাইনিনের সঙ্গে যুক্ত নয়। আমরা যদি গ বিভাগটা দেখি তাহলে জরা ও বার্ধক্য বিলম্বিতকরণ। তাহলে আমরা দেখলাম যে পত্রমোচন যখন বিলম্বিত হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তার বার্ধক্যকরণটাও বিলম্বিত হচ্ছে। তাহলে আমরা এটাও জানি যে সাইটোকাইনিনের ক্ষেত্রে জরা এবং বার্ধক্য বিলম্বিতকরণ ঘটে। তাহলে এটাও হচ্ছে সঠিক উত্তর, কিন্তু এটা আমাদের সাইটোকাইনিনের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত অর্থাৎ সম্পর্কযুক্ত নয় এমন অবস্থা নয়। ঘ যদি আমরা দেখি তাহলে কোষ বিভাজন ঘটানো। সাইটোকাইনিন অবশ্যই কিন্তু কোষের কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে, তাহলে এই পয়েন্টটাও হচ্ছে না। আমরা যদি খ বিভাগ দেখি তাহলে দেখব বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকরণ। আমরা শুধুমাত্র জানি যে আমাদের যে 3টি হরমোন রয়েছে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, এই 3টি হরমোনের মধ্যে জিব্বারেলিন হরমোনটি শুধুমাত্র বীজের সুপ্তাবস্থা বা ডরমানেন্সি পিরিয়ডকে ভাঙতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে সাইটোকাইনিনের কোনো ভূমিকা নেই সুপ্তাবস্থা ভাঙার জন্য। আমাদের প্রশ্নটা চেয়েছিল সাইটোকাইনিন যুক্ত নয়, অর্থাৎ কোন কাজটির মধ্যে সাইটোকাইনিন কাজ যুক্ত থাকে না। তাহলে আমরা দিতে পারি বিয়ের বা ক্ষয়ের প্রশ্নের উত্তরটি, যেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকরণ। এটা কাজ কে করে? জিব্বারেলিন করে, কিন্তু এখানে কোনো সাইটোকাইনিনের কোনো ভূমিকা নেই। প্রশ্ন হলো একজন চিকিৎসক কোনো রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে বললেন, নিম্নের কোন কারণটি তুমি সঠিক বলে মনে করো? 4টা অপশন দেওয়া হয়েছে। ক অপশন হলো রোগীর উচ্চ রক্তচাপ রয়েছে, রোগীর রক্তে উচ্চ মাত্রায় শর্করার উপস্থিতি, রোগী ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত, না রোগীর দেহে গলগণ্ড রোগ রয়েছে। এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি রোগীর রক্তে উচ্চ মাত্রায় শর্করার উপস্থিতি। কারণ ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায়
তাহলে সেটাকে কমিয়ে সঠিক রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে ইনসুলিনের কাজ। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এবং আমরা যদি বাকি প্রশ্নগুলো দেখি, তাহলে রোগীর উচ্চ রক্তচাপ রয়েছে, সেক্ষেত্রে কোনো ইনসুলিনের কোনো ভূমিকা নেই। রোগীর ডায়াবেটিস ইনসিপিডাস রয়েছে, অর্থাৎ বহুমূত্র যদি রোগ থাকে সেটার জন্য রেসপন্সিবল যে হরমোন তার নাম হলো এডিএইচ। রোগীর দেহে গলগণ্ড রয়েছে, যদি সেক্ষেত্রে দেখি আমরা, তাহলে গলগণ্ড, সেখানে গলগণ্ডের জন্য যে হরমোন দায়ী সেটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। তাহলে এক্ষেত্রে ইনসুলিনের ক্ষেত্রে যে হরমোনটা দায়ী, শুধুমাত্র যে কারণটা দায়ী সেটা হচ্ছে রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে সেটাকে কমিয়ে সঠিক রাখতে সাহায্য করা। তাহলে আমাদের উত্তর হবে খ। 1.4 প্রশ্নটা হলো, নিম্নের স্তম্ভটির সমতা বিধান করে সঠিক উত্তরটা নির্বাচন করো। বাম দিকের এবং ডান দিকে দুটি স্তম্ভ দেওয়া হয়েছে। বাম দিকে 3টে অপশন দেওয়া হয়েছে, সিলিয়া, ক্ষণপদ এবং ফ্ল্যাজেলা। ডান দিকে দেওয়া হয়েছে ইউগ্লিনা, প্যারামেসিয়াম এবং অ্যামিবা। তাহলে আমরা সিলিয়া জানি কার ক্ষণপদ, কার গমনাঙ্গ। সিলিয়া হচ্ছে গমনাঙ্গ হলো, সেটা হচ্ছে প্যারামেসিয়াম গমনাঙ্গ। তাহলে এর সঙ্গে হচ্ছে 2। ক্ষণপদ কার জানি আমরা, ক্ষণপদ হয় অ্যামিবার ক্ষেত্রে গমনাঙ্গ। তাহলে বি ইকুয়ালস টু 3, তাহলে A2 B3 অ্যান্ড C1। তাহলে 4টা অপশনের মধ্যে কী পাবো, A2 B3 C1, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে বিভাগ বা অপশন নাম্বার গ। ওকে। 1.5 যে প্রশ্নটা রয়েছে, নিম্নের কোন জোটটি ডিএনএর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? নিচের কোন জোটটি ডিএনএর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিন, থায়ামিনের সঙ্গে সাইটোসিন, শর্করার সঙ্গে ডিঅক্সিরাইবোজ শর্করা এবং সাইটোসিনের সঙ্গে ইউরাসিল। এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সাইটোসিনের সঙ্গে ইউরাসিল। কারণ ডিএনএর মধ্যে কোনো ইউরাসিল নাইট্রোজেন বেস দেখা যায় না বা নাইট্রোজেন ক্ষারক দেখা যায় না, এটা দেখতে পাওয়া যায় আরএনএর মধ্যে। তাহলে ডিএনএর মধ্যে এই বাকিগুলো সবই থাকে। অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিন দেখতে পাওয়া যায়, থায়ামিনের সঙ্গে সাইটোসিনে দেখতে পাওয়া যায় নাইট্রোজেন বেস, এবং শর্করার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিএনএর মধ্যে দেখা যায়, তার জন্য নাম তো হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যার পুরো নাম, ডিএনএর পুরো নাম। এবং সাইটোসিনের সঙ্গে কখনোই ইউরাসিল দেখা যায় না। তাহলে এটাই হবে আমাদের উত্তর হবে অপশন নাম্বার ঘ। 1.16 যেটা বলছে, প্রশ্নটা বলছে মিওসিস সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক? মিওসিস সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক? ক অপশন বলছে এটি পুনরুৎপাদনে সাহায্য করে। পুনরুৎপাদনে কিন্তু কখনোই মিওসিস সাহায্য করে না, এটা করে মাইটোসিস। এই জন্য যখন কোনো টিকটিকির লেজ কেটে যায়, সেটা যখন পূরণ হয় সেটা কিন্তু যে পদ্ধতিতে হয় সেটার নাম হচ্ছে কি, মাইটোসিস, কোষ বিভাজন পদ্ধতিতে। 2 নম্বর বলছে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষের সৃষ্টি করে। এটাই হবে উত্তর। কারণ হচ্ছে মিওসিসের ক্ষেত্রে আমরা জানি যে মিওসিসের যে প্রোপেজ দশায় প্যাকাটিন উপদশা রয়েছে সেখানে কিন্তু ক্রসিং ওভার ঘটে, আর ক্রসিং ওভারের ফলে একটি ক্রোমোজোমের সঙ্গে আরেকটি ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় হয় এবং তার ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এই নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ সৃষ্টি করে শুধুমাত্র মিওসিস কোষ বিভাজন। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। ঠিক আছে। 1.17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোন জোটটি সঠিক? 4টা অপশন দেওয়া হয়েছে, প্লাজমোডিয়াম দ্বিবিভাজন, হাইড্রা খণ্ডিভবন, স্পাইরোগাইরা ওরকোদ্গম, না প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। আমরা যদি 1 নম্বরটা দেখি তাহলে হচ্ছে প্লাজমোডিয়াম দ্বিবিভাজন। আমরা জানি প্লাজমোডিয়া আমাদের যে অজন জনন পদ্ধতিগুলো রয়েছে, সেই অজন জননের যে লিস্টটা রয়েছে সেই লিস্টার মধ্যে আমরা দেখতে পাই যে প্লাজমোডিয়াম কখনোই দ্বিবিভাজন করে না। দ্বিবিভাজন যেটা করে সেটা হচ্ছে অ্যামিবা, আর প্লাজমোডিয়াম যেটা করে সেটা হচ্ছে বহু বিভাজন। হাইড্রা খণ্ডিভবন, হাইড্রার ক্ষেত্রে কোনো খণ্ডিভবন দেখা যায় না। হাইড্রা যে পদ্ধতিতে বংশবিস্তার করে সেটার নাম হলো কোরোকোদ্গম পদ্ধতি। আর খণ্ডিভবন যে পদ্ধতিটা সেটা করে গিয়ে সেটা হচ্ছে এক ধরনের শ্যাওলা, জানা হচ্ছে স্পাইরোগাইরা। 3 নম্বর বলছি স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কোরোকোদ্গম কখনোই নয়। স্পাইরোগাইরা যেটা বললাম খণ্ডিভবন পদ্ধতিতে করে, আর কোরোকোদ্গম পদ্ধতিতে করে কে, হাইড্রা। ঘ বিভাগ যদি আমরা দেখি প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। প্ল্যানেরিয়া হচ্ছে প্রাণী একটা, সরি। তো প্ল্যানেরিয়া যদি আমরা লক্ষ্য করি তাহলে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো একটি দেহের অংশ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে আবার নতুন একটি অপত্য কোষ সৃষ্টি হয়। এই পদ্ধতিকে আমরা পুনরুৎপাদন পদ্ধতি বলি এবং সেটা প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ আমাদের উত্তর যেটা সঠিক হবে সেটা হচ্ছে ঘ বিভাগেরটা সঠিক, ঘ অপশনটা সঠিক। 1.8 প্রশ্ন যেটা আমরা লক্ষ্য করব, একটি আদর্শ ফুলের কোনো একটি অংশের কাজ সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্যটি শনাক্ত করো। একটি আদর্শ ফুলের কোনো একটি অংশের কাজ সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্যটি শনাক্ত করো। 4টা অপশন দেওয়া হয়েছে। ক অপশন কি বলছে,
বৃতি সর্বাপেক্ষা ভেতরের অংশ, কখনোই নয়। বৃতি আমরা জানি, আমরা যদি ফুলের অংশটা দেখি, আমরা যদি একটু জাস্ট ফুলটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে ফুলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো, আমরা যদি একটা ফুল আঁকি এখানে, তো ফুলের ক্ষেত্রে প্রথমের যে অংশটা, অর্থাৎ প্রথমের যে অংশটি রয়েছে, ফুলটা যে জায়গায় লেগে থাকে সেখানে কয়েকটি পাঁচটা পাপড়িযুক্ত অংশ দেখা যায়, যেটা বাইরের দিকে দেখা যায়, এই অংশটাকে বলা হয় বৃতি। এই অংশটাই হচ্ছে বৃতি। তারপরে বড় যে অংশটা উপরে দেখতে পাওয়া যায় সেই অংশটাকে বলা হয়ে থাকে কি, এটাকে বলা হয়ে থাকে দলমণ্ডল। দলমণ্ডল, ঠিক আছে। এবং এই বৃতি দলমণ্ডল থাকে। এছাড়া এখানে কি হয়, ভেতর দিক থেকে, আমরা উপরের অংশটা দেখাচ্ছি না, ভেতর দিক থেকে যে কতগুলো অংশ বেরিয়ে থাকে আদর্শ ফুলের ক্ষেত্রে অবশ্যই, সেগুলোর ক্ষেত্রে যে কিছু কিছু অংশ এইরকম শেপের থাকে, অনেক বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এই যে জিনিসগুলি, এগুলিকে বলা হয়ে থাকে পুংকেশর। পুংকেশর। আর এগুলি ছাড়া আরও একটি মাঝে অন্য একটা অংশ দেখা যায়, যেগুলি বাইফার্কেটও হতে পারে, অন্যান্য শেপে হতে পারে, বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকম। এই যে অংশটা, এটাকে বলা হয় গর্ভকেশর, ঠিক আছে। তো এখানে আমরা আবার দেখব, লক্ষ্য করে দেখব, আমরা যদি প্রশ্নটার দিকে একবার দেখি তাহলে দেখতে পাবো যে বলেছে বৃতি সর্বাপেক্ষা ভেতরের অংশ। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে আমরা দেখতে পেলাম যে বৃতি যেটা রয়েছে সেটা কিন্তু একদম ফুলের বাইরের অংশ, তাহলে এটা কখনোই ভেতরের অংশ হতে পারে না। এক নম্বর এটা তাহলে একটা ভুল। দুই নম্বর পয়েন্ট বলছে দলমণ্ডল ডিম্বাশয় ধারণ করে। আমরা যদি ফুলটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, যে দলমণ্ডল হচ্ছে বাইরের অংশটা, কখনোই সে ডিম্বক ধারণ করতে পারে না। কারণ এই দলমণ্ডল হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা একটি অংশ, যেটি আমাদের দৃষ্টি শুধু নয়, বিভিন্ন পতঙ্গের দৃষ্টি আকর্ষণ করে, যার ফলে তার পলিনেশন বা পরাগযোগ ঘটাতে খুব সহায়তা হয়। তাহলে এটিও একটি বাইরের অংশ, কখনোই এ ডিম্বাশয়কে ধারণ করতে পারে না। আমরা যদি 3 নম্বর অপশনটা দেখি, স্ত্রী স্তবক পরাগরেণু গ্রহণ করে। স্ত্রী স্তবক পরাগরেণু গ্রহণ করে। আমরা যদি ফুলের অংশ দিকে যাই তাহলে দেখবো যে এখানে যে আমরা স্ত্রী স্তবক বলতে এখানে বোঝানো হয়েছে গর্ভকেশর চক্রকে। গর্ভকেশর চক্রের মাথার অংশটিকে বলা হয়ে থাকে গর্ভমুণ্ড বা গর্ভধানীয় বলে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে এই গর্ভমুণ্ড কি করে, বাইরে থেকে যখন স্পোর, অর্থাৎ বাইরে থেকে যখন পরাগ রেণু আসে, তখন এখানে এক ধরনের আঠালো চেটচেটে অংশ দেখা যায়। সেই রেণুগুলি আঠালো চেটচেটে অংশগুলিতে আটকে যায় এবং তার ফলে সেটা ভেতরে প্রবেশ করে এবং তার নালীপথের মাধ্যমে এসে কোথায়, আলটিমেটলি এসে এখানে যে তার যে ডিম্বাশয় রয়েছে, ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক রয়েছে তাকে এসে কি করে, আলটিমেটলি ফার্টিলাইজ করে, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। আমরা যদি প্রশ্ন দেখি তাহলে যে স্ত্রী স্তবক পরাগরেণু গ্রহণ করে, আমরা দেখলাম ফুলের মধ্যে স্ত্রী স্তবক কি করছে, পরাগরেণুটাকে গ্রহণ করছে, ক্যাচ করছে, তাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আমরা পরের প্রশ্ন যদি দেখি 1.9টা, ক্যাপিটাল আর স্মল আর থেকে গ্যামেট সংখ্যা কত হবে, অর্থাৎ এখান থেকে কত রকমের গ্যামেট আমরা পেতে পারি, কতটি গ্যামেট পেতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা একটু খাতার মধ্যে আসবো। সেটা হচ্ছে বড় হাতের ওয়াই বা ক্যাপিটাল আর স্মল আর, এই অংশটা যদি দেখি তাহলে আমরা এখান থেকে কত রকমের পেতে পারি। আমরা দেখি একটার সাথে একটা, আমার এটার সাথে এটার পেতে পারি। তাহলে এখানে কি পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আমরা এটার সাথে একবার এটা পেতে পারি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল আর, ঠিক আছে। এখানে প্রশ্নটা যেটা চেয়েছে গ্যামেট থেকে গ্যামেটের সংখ্যা কতটি হবে, সংখ্যা চেয়েছে, গ্যামেটের সংখ্যা, নট টাইপস, সংখ্যা চেয়েছে। তাহলে আমি এখানে সংখ্যা যদি দেখি তাহলে একবার এটার সাথে এটা হলো, একবার এটার সাথে এটাও হতে পারে, তাহলে একবার এটার সাথে এটাও হতে পারে। তাহলে কী হবে, ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল স্মল আর, একটা, দুটো, তিনটে, আর একটা কী হতে পারে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখান থেকে এটাও হতে পারে। তাহলে এখান থেকে আমরা টোটাল কতটি গ্যামেট পাচ্ছি, গ্যামেটের সংখ্যা হবে 4টি। কিন্তু রকম যদি আমরা দেখি বা গ্যামেটের ধরন যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্যামেট আর এই গ্যামেট সেম। তাহলে এর হচ্ছে 1, 2, 3 রকমের গ্যামেট পাচ্ছি এখানে আমরা। তাহলে উত্তর আমাদের কি হবে, এখানে উত্তর যেটা আমাদের হবে 4টি গ্যামেট আমরা পাবো। ওকে, নেক্সট আমরা যদি 1.10টা দেখি তাহলে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে
পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার আক্রান্ত সম্ভাবনা কত পার্সেন্ট? 1.10 যে প্রশ্নটি হলো, পিতা মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা যে উত্তর হবে সেটা হচ্ছে 75%। ওকে, আচ্ছা 1.11 যে প্রশ্নটা হচ্ছে, বনচারণের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হলো, 4টা অপশন দেওয়া হয়েছে। তো বনচারণের যে পাতা রয়েছে সেটা হচ্ছে কি, যেটাকে ডান্সিং প্ল্যান্ট বলা হয়, এটার পাতাটা সবসময় নড়তে থাকে, শীর্ষর মতন নড়তে থাকে, ঠিক আছে। তো এই যে ঘটনাটা ঘটে এটা চলনের জন্য ঘটে, এবং যে চলনটার জন্য ঘটে তাকে বলা হয় তাকে প্রকরণ চলন। এই প্রকরণ চলন যে কারণে ঘটে সেটার নাম হচ্ছে কি, রসস্ফীতিজনিত চাপের পরিবর্তনের জন্য ঘটে থাকে। তাহলে উত্তরটা আমাদের হবে কোনটা, ক্ষয়েরটা। মাইটোসিস কোষবর্জনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়? মাইটোসিস কোষবর্জনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়? আমরা জানি মাইটোসিস কোষবর্জনের ক্ষেত্রে 4টি দশা রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 4টি দশার মধ্যে আমাদের যে অ্যানাফেজ দশাটি রয়েছে সেই দশার মধ্যে আমাদের অপত্য ক্রোমোজোম সৃষ্টি হতে দেখা যায়। কারণ হচ্ছে কেমন, কারণ অ্যানাফেজের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যানাফেজ দশা হচ্ছে এমন একটি দশা যে দশা হচ্ছে খুব একটি ক্ষণস্থায়ী দশা, ঠিক আছে। এবং এই দশার মধ্যে ক্রোমোজোমগুলি যে মেটাফেজ দশার মধ্যে যে একটি অ্যালাইনে ছিল বা একটি লাইনে ছিল, হ্যাঁ, সেই লাইন থেকে তারা পরস্পরের সঙ্গে ডিসজাংশনের মাধ্যমে পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়ে দুটো ক্রোমাটিড দুটো কোষের মেরুর দিকে চলতে শুরু করে, ফলে দুটো কোষের মেরুর দিকে চলে যায় এবং তারা অপত্য ক্রোমোজোম হিসেবে কাজ করে। তাই এই ঘটনাটি কোথায় ঘটে, অ্যানাফেজে, এবং তাই উত্তরটি হবে অ্যানাফেজ। 1.13 প্রশ্নটা হচ্ছে, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? তো সেটি উত্তর হবে, সেটা হবে প্রচ্ছন্নতা। কারণ হচ্ছে সেটা উত্তর হবে প্রচ্ছন্নতা। কারণ হচ্ছে সহপ্রকটতা হচ্ছে মেন্ডেলের একটি সূত্রের ব্যতিক্রম ব্যাপার, অসম্পূর্ণটাও হচ্ছে ব্যতিক্রম ব্যাপার। কারণ আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা যেটা রয়েছে সেটা কিন্তু মেন্ডেলের সূত্রকে উল্লঙ্ঘন করে, এবং এছাড়াও সহপ্রকটতা করে, আর লিঙ্কেজও সেই কাজটা সেম কাজটাই করে থাকে। কিন্তু প্রচ্ছন্নতা আমরা জানি যে মেন্ডেলের যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রের মধ্যে প্রচ্ছন্ন এবং প্রকট বৈশিষ্ট্য দুটোই কিন্তু দেখা যায়। তাহলে এটা হচ্ছে একটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অংশ নয়, ঠিক আছে। তাহলে উত্তর মধ্যে কী হবে, গ। আচ্ছা, 1.14 ক্ষেত্রে কি বলছে, জীবের বংশ পরম্পরায় প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয়, কি বলা হয়? জীবের বংশ পরম্পরায় প্রকাশিত বৈশিষ্ট্যটিকে বলা হয়ে থাকে ফিনোটাইপ, জিনোটাইপ, অ্যালোটাইপ, না ক এবং খ দুটি? সেক্ষেত্রে উত্তরটা যেটা হবে সেটা হবে ফিনোটাইপ। কারণ আমরা জানি ফিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যেটা হচ্ছে আমাদের প্রকাশিত হয়, আমাদের চোখের সামনে খালি চোখে যেটা আমাদের প্রকাশিত হয় সেটাকে আমরা বলি, বাহ্যিক প্রকাশটাকে বলি আমরা ফিনোটাইপ। তাহলে আমাদের বংশ পরম্পরায় যদি কোনো বৈশিষ্ট্য যায়, তবে আমরা যে বৈশিষ্ট্যটা প্রথমে চোখে পড়ে বা প্রকাশিত হয় সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলি ফিনোটাইপিক বৈশিষ্ট্য। কিন্তু জিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে তাদের জিনের যে সজ্জা সেটাকে বলা হয় জিনোটাইপ বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে কি, কোনো যকৃৎ এবং প্লীহা ক্ষতিগ্রস্ত হয়ে যে রোগ হয়ে থাকে, যকৃৎ এবং প্লীহা ক্ষতিগ্রস্ত যে রোগে হয় তার নাম হচ্ছে কি, থ্যালাসেমিয়া। ওকে, যকৃৎ এবং প্লীহার যে ক্ষতিগ্রস্ত থ্যালাসেমিয়া। কারণ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আয়রন জমে যায়, আমাদের শরীরের মধ্যে আয়রন সঞ্চিত হতে পারে। কারণ বারবার যখন রক্ত আমাদের বদলাতে হয় সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে আয়রনের পরিমাণ বেড়ে যায়, যা আমাদের যকৃৎ এবং প্লীহাকে ক্ষতিগ্রস্ত করে থাকে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের ক বিভাগটি প্রথম যে মডেল সেট ছিল তার ক বিভাগটি আমরা উত্তরগুলো করে নিলাম, এবং তার সম্পর্কিত যে সমস্ত আলোচনা সামান্য হালকা জিস্ট করে বলে দিলাম। তাতে যদি কারো জানার থাকে এলাবোরেট করে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে। এবং যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং যদি ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটি, তাহলে একটা লাইক দিয়ে লাইক বাটনে প্রেস করে একটা লাইক দিতে পারো।